নমস্কার। আজকের এই ভিডিওতে 2025 এর বেস্ট মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে তো কথা বলবোই, তার সাথে সাথে আপনারা নিজেরা কিভাবে নিজেদের জন্য অ্যাক্রস দ্য সেক্টর বা অ্যাক্রস দ্য ক্যাপ ভালো মিউচুয়াল ফান্ড নিজেরাই নিজেদের জন্য সিলেক্ট করতে পারেন তার প্রসেসটা আমি বলবো। যারা নিজেরা করতে চান, যারা নিজেরা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে করতে চান সেটা আলাদা, কিন্তু অনেকেই তো আছেন যারা নিজেরা নিজেদের মিউচুয়াল ফান্ড চুজ করতে চান। তো তার প্রসেসটাও আমি বলবো, যে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে নিজেরাও সেটা করতে পারেন। চলুন, আমি শুধুমাত্র এখানে ওই 4-5টা বেস্ট মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের নাম বলে চলে যাব না, পুরো প্রসেসটা বলবো কিভাবে আমি নিজের জন্য ভালো মিউচুয়াল ফান্ড চুজ করি বা তার পারফরম্যান্সটা আমি কিভাবে নিজে অ্যানালিসিস করি। আজকের এই ভিডিওতে আমি কিন্তু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের উদাহরণ নিয়ে কাজটা করছি। আপনারা যদি ভিডিও চান যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, আজকে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো মিড ক্যাপের, আপনারা যদি চান যে না আমি একটু ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলতে চাই, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড লাভার যারা, তারা আমার চ্যানেলে এসেই একটু নিচে করলে মোটামুটি 1-2 মাস আগে আমি যদি দেখি এইখানেই এই যে মার্কেটের এই পতনে বেস্ট মিউচুয়াল ফান্ড ফর 2025 এসআইপি অ্যান্ড লামসাম, এইখানে কিন্তু আমি বেস্ট ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলেছি। মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ সব অ্যাক্রস দ্য বোর্ড নিয়ে। যারা ইন্ডেক্স ফান্ড লাভার তাদের জন্য এই ফান্ডের ভিডিওটা আমি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চেক আউট করে নেবেন। এবার আসি আমি আজকের ব্যাপারটা নিয়ে, যেখানে আপনারা নিজেরা অনেক কিছু করতে পারেন। তো কি কি করতে পারেন আমি সেটা স্টেপ বাই স্টেপ যাব। তার আগে আমি এইখানে যে ওয়েবসাইটটা ইউজ করছি সেটা টিকারটেপ, কোনো রকম পেইড প্রমোশন বা এসব নয়। আপনারা যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। ইটি নাও বা ইটি মানিরও মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আছে, মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট আছে যেখানে আপনি মিউচুয়াল ফান্ড স্ক্রিন করতে পারেন। valueresearch.com আছে, সেখানেও আপনি মিউচুয়াল ফান্ড স্ক্রিন করতে পারেন। বিভিন্ন আছে। এই উদাহরণে আমি টিকারটেপের উদাহরণটা নিয়েছি, ঠিক আছে। দেখুন, এইখানে আপনি মিউচুয়াল ফান্ড স্ক্রিনার মতন পেয়ে যাবেন। আমি এখানে মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ ক্যাটাগরি মিড ক্যাপ ফান্ড চুজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিছু ক্রাইটেরিয়া এর মধ্যে দিয়েছি, ঠিক আছে। ফিল্টার অ্যাড করেছি। কি কি ফিল্টার অ্যাড করেছি? প্রথম কথা আমি অ্যাড করেছি, দেখুন এক্সপেন্স রেশিও তো আছেই, ঠিক আছে। আমি এইগুলো অ্যাড করেছি। সিএজিআর 5 ইয়ার রিটার্ন, মানে 5 ইয়ার সিএজিআর রিটার্ন, 3 ইয়ার সিএজিআর রিটার্ন, শর্ট ইনো রেশিও এবং শার্পে রেশিও দুটোই আমি নিয়েছি। এই রেশিওগুলো কি বলে? আমাদের রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বলে। স্পেশালি শার্পে রেশিওটা অনেকে বেশি ফলো করে। শার্পে রেশিওটা যত বেশি হবে এবং শর্টিনো রেশিওটাও যত বেশি হবে যে ফান্ডের, সেই ফান্ডকে ততটা ভালো মনে করা হয়, মানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন সে ভালো দিচ্ছে বলে মনে করা হয়, মানে কম রিস্ক নিয়ে ভালো ম্যাক্সিমাম রিটার্ন সে জেনারেট করছে এইটা ধরে নেওয়া হয়। আপনি যদি আরো একটু এইখানে আসেন, আমি শার্পের রেশিওটাও রেখেছি এবং আলফাটাও রেখেছি। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে বেঞ্চমার্ক বা ক্যাটাগরি এভারেজ থেকে কতটা সে বেশি আলফা জেনারেট করছে বা কতটা বেশি সে আউট পারফর্ম করছে, কতটা বেশি রিটার্ন জেনারেট করছে কম্পেয়ার টু ইটস ক্যাটাগরি এবং কম্পেয়ার টু ইটস বেঞ্চমার্ক। আপনারা যদি নিজের মতো আরো কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড ফিল্টার এখানে নিচেই পেয়ে যাবেন। অ্যাড ফিল্টারে গিয়ে করতে পারেন। দেখেন আমি রিটার্নসের এইগুলো করেছি। রিস্কের মধ্যে আমি ভোলাটিলিটিটাকে অ্যাড করেছি। ভোলাটিলিটি মানে হচ্ছে রিটার্নের ভোলাটিলিটি, মানে একটা ধরুন অ্যাভারেজ রিটার্ন ধরুন 5%, কথার কথা বলছি, বা অ্যাভারেজ রিটার্ন ধরুন 10% ওভারঅল মার্কেটের, তাহলে এর ভোলাটিলিটিটা কত, মানে কতটা উপরে রিটার্ন দিতে পারে এবং কতটা নিচের রিটার্ন দিতে পারে, সেই ভোলাটিলিটি 20, মানে সে প্লাসও 20 হতে পারে অ্যাভারেজ রিটার্ন থেকে বা -20ও হতে পারে। মোটামুটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতন ধরতে পারেন, যদিও ফর্মুলা একটু আলাদা, কিন্তু ঠিক আছে, মোটামুটি আমাদের রিটেলারদের জন্য এই কাজটা হয়ে যাবে। যদি আপনি পোর্টফোলিও কম্পোজিশনে আমি যাইনি, কারণ আমি ইকুইটি ফান্ডই দেখছি। রেশিওজ এর মধ্যে শর্টিনো এবং শার্পের রেশিও আমি নিয়েছি, ব্যাস এইটুকুনি। মোটামুটি এইটুকুনিতে কাজটা হয়ে যাওয়ার কথা। যদি দেখেন এইসব করে, এবার আমি যদি এইখানে সিএজিআর 5 ইয়ার রিটার্নে সব থেকে টপ বেস্ট রিটার্ন 5 ইয়ারে কে জেনারেট করে দিয়েছে
আর আমি ওই রকমই ফান্ড নিয়েছি যেগুলোর মোটামুটি একটু হিস্ট্রি আছে, মানে 3 বছর 5 বছরের হিস্ট্রি আছে। এমন ফান্ড নিইনি যেগুলো জাস্ট ধরুন 6 মাস হলো এসেছে বা 1 বছর হলো এসেছে, সেগুলোকে মানে যাদের কোনো সাইকেল, যাদের হিস্ট্রিটা অনেকটা কম, তাদের অ্যানালিসিস করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই জন্য আমি এমনই ফান্ড নিয়েছি যেগুলোর হিস্ট্রি একটু আছে। তো 5 বছরে যদি দেখেন 36% CAGR রিটার্ন ক্রিয়েট করে দিয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। AUM সাইজও 26,000 কোটি টাকার উপর। হ্যাঁ, মিড ক্যাপ অনুযায়ী একটু বড় মনে হতে পারে, কিন্তু যে ফান্ডগুলোই দেখবেন 5-10 বছর একটু ভালো রিটার্ন জেনারেট করেছে সেগুলোর AUM সাইজ একটু বড়র দিকেই দেখবেন, কিন্তু তা সত্ত্বেও তারা মোটামুটি এখনো পর্যন্ত কিন্তু ভালো রিটার্ন জেনারেট করছে। এই ফাঁকে একটু বলে রাখি, আরো আমি টোটাল 5টা আমার মতে কোনটা একটু আমার ভালো লাগে সেইটা নিয়ে আলোচনা করব, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, দেখুন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন, ডাইরেক্ট এবং অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন, যেখানে ফান্ড ম্যানেজারের প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ থাকে, ফান্ডের রিটার্ন কেমন হবে, ফান্ড কেমন যাবে, তার একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা কি, যে হয়তো ভালো ফান্ড হলে দেখবেন বেঞ্চমার্ক বা অ্যাভারেজ ইন্ডেক্সের, মিড ক্যাপ ইন্ডেক্সের যা রিটার্ন, তার থেকে অনেক বেশি রিটার্ন আপনাকে জেনারেট করে দেয় অনেক ফান্ড, যেগুলো টপ 5-এ থাকে বা টপ 10-এ থাকে। কিন্তু ডাউনসাইডটা কি, ডাউনসাইড হলো হয়তো এই ফান্ডগুলো 2-3 বছর ভালো চললো, বেঞ্চমার্কে আউটপারফর্ম করছে, টপ 3 বা টপ 5 বা টপ 10-এ আছে, হঠাৎ করে দেখবেন হয়তো কোনো 1 বছর বা 2 বছর মানে 3 বছরের পরে বা 4 বছরের পরে সেই ফান্ডটা একদম দাঁড়িয়ে গেছে, সেই ফান্ডটা ভালো আর পারফর্ম করছে না, ইভেন বেঞ্চমার্কে আন্ডার পারফর্ম করছে, এমনও দেখা যায়। তখন একটু হতাশা আসবে, তখন একটু হীনমন্যতায় ইনভেস্টররা ভুগবে, কি আমার ফান্ডটাই ভালো পারফর্ম করছে না, এই ফান্ডটা তো ভালো করছে, ওই ফান্ডটা তো ভালো করছে, তাহলে কি চেঞ্জ করব এখন, এক্সেট্রা এক্সেট্রা, এরকম কিন্তু মানসিক পরিস্থিতির তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ফান্ডটা ভালো পারফর্ম করে না ওভার দা মানে কয়েক কোয়ার্টার ধরে, তখন কিন্তু ফান্ড অনেক সময় চেঞ্জও করতে হয়, এবং চেঞ্জ করার ডিসিশনটা বা চেঞ্জ করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। অনেকটা আপনার কর্পাস ওখানে আছে, আস্তে আস্তে ইউনিটগুলোকে রিডিম করা, যাতে ট্যাক্স ইমপ্লিকেশনস না আসে, সেখান থেকে বেরিয়ে আবার একটা নতুন ফান্ডে যাওয়া, এটা একটা ঝক্কির ব্যাপার থাকে। তো ভালো দিকও আছে, যেমন মার্কেটকে আউট পারফর্ম করতে পারে, আবার যখন আন্ডার পারফর্ম করবে তখন চেঞ্জের ব্যাপার সেগুলোও থাকবে, এবং কনস্ট্যান্টলি আপনাকে মানে ইচ 6 মাসে বা বছরে 2বার অ্যাটলিস্ট আপনাকে অ্যানালিসিসও করতে হবে। ঝঞ্ঝট, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় ইন্ডেক্স ফান্ড, মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ডেই চলে গেলেন, যেহেতু মিড ক্যাপ নিয়ে কথা হচ্ছে। এবার ইন্ডেক্স ফান্ডেরও আবার খারাপ দিক ভালো দিক আছে। ভালো দিক কি, ওই আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না যে ক্যাটাগরির থেকে আন্ডার পারফর্ম করছে, কারণ এই তো নিজেই তো বেঞ্চমার্ক, এ তো আন্ডার পারফর্ম আর আউট পারফর্ম করার কোনো ব্যাপার নেই কারোর তুলনায় এই ইন্ডেক্স ফান্ড। কিন্তু খারাপ দিক কই, খারাপ দিক আবার ওইটা আছে যে সব সময় দেখবেন কোনো বছরে ইন্ডেক্স থেকে আউট পারফর্ম করবে কোনো ফান্ড, আবার ইন্ডেক্সকে ডাউন পারফর্ম বা আন্ডার পারফর্ম করবে কোনো ফান্ড। তাহলে বছরে যখনই আউট পারফর্ম করবে কোনো ফান্ড, সেগুলো দেখে আবার হীনমন্যতায় ভুগতে পারেন যে বাবা আমার ফান্ডটা 18% রিটার্ন দিচ্ছে, কিন্তু এই অ্যাক্টিভ ফান্ডটা তো, অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডটা তো 20% বা 25% রিটার্ন দিচ্ছে, এ বাবা তাহলে আমার ওখানে যাওয়া উচিত ছিল। প্রত্যেকটার ভালো দিক খারাপ দিক আছে। আপনি কি ধরনের ইনভেস্টর, কি ধরনের মানুষ, সেইটা বুঝে কাজটা করবেন। বারবার জাম্প ইন জাম্প আউট এরকম করবেন না। যারা অন অ্যান অ্যাভারেজ বেঞ্চমার্কের রিটার্নে সন্তুষ্ট তারা ইন্ডেক্স ফান্ডে যাবেন, যারা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে থাকতে চান, বেঞ্চমার্কে আউটপারফর্ম করতে চান, তারা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে থাকবেন, কিন্তু ওই বছরে 2বার অ্যানালিসিস করবেন। যদি দেখেন কয়েক কোয়ার্টার ধরে আপনার ফান্ড আন্ডার পারফর্ম করছে, তাহলে ফান্ডটাকে চেঞ্জ করার ডিসিশন আপনাকে নিতে হবে। এইটা কিন্তু প্লাস অ্যান্ড মাইনাস। ওকে, বলে নিলাম। এইবার চলে আসুন যে এইখানে কি ব্যাপার। CAGR 25-এ যদি CAGR দেখেন 3 ইয়ারে 25%, 25.97 মানে প্রায় 26%, সুতরাং খুব ভালো একটা রিটার্ন তৈরি করে দিচ্ছে। যদি শর্ট ইনো বা শার্পে রেশিও বলেন তাহলে কিন্তু ঠিক আছে। আপনি যদি শার্পে রেশিও ওভারঅল দেখেন, যত আমি ক্যাটাগরি নিয়েছি তার মধ্যে মোটামুটি ভালো 0.53 মতো শার্পে রেশিও আছে, যেগুলো অন্যান্যদের থেকেও কিন্তু একটু বড়র দিকে, মানে দেখুন না 0.18 এসবও আছে, 0.51 এসবও আছে, হ্যাঁ 0.82 কয়েকটা ভালো আছে, কিন্তু মানে অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে। আপনি যে সবকটা ভালো পাবেন তাও তো নয়, হ্যাঁ ওই ব্যাপারটা দেখতে হবে। রিটার্নটাকে যদি দেখেন তাহলে মতিলাল ওসওয়াল প্লাস একটা ফান্ড হাউসেরও নাম আছে, মোটামুটি ভালো। আর আলফাটা যদি দেখেন, আলফা কিন্তু বেশ
বেশ ভালো 2.38, মানে বেঞ্চমার্ককেও ভালোভাবে আউট পারফর্ম করছে। চট করে যদি আপনাদের জন্য বলে রাখি, চট করে যদি একটু আপনারা মানে অ্যানালিসিসে আসেন, যদিও আমি প্রত্যেকটা ফান্ডের ডিটেইল অ্যানালিসিসে যাব না, ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কারণ আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি, একটা উদাহরণ দিলেই সেটা বুঝে যাবেন। ধরুন অ্যানালিসিসে যখন আপনি আসছেন, রিটার্ন সিন্স ইনসেপশন, ঠিক আছে, আমি এই কার্ভটাকে মেন দেখি, এই কার্ভটাকেও কিন্তু দেখতে হবে, যেখানে এই অরেঞ্জ কালারটা, এই অরেঞ্জ কালারের যে লাইনটা দেখছেন সেটা কিন্তু আপনার ক্যাটাগরি অ্যাভারেজ বা বেঞ্চমার্ক যাকে বলে সেটাকে ডিনোট করছে, আর ফান্ডের রিটার্নটাকে কিন্তু এই ব্লু লাইনটা ডিনোট করছে। যদি দেখেন একটু হিস্টোরিক্যালি যাবেন, 5 ইয়ার্স বা ম্যাক্সে যাবেন, আমি এখানে 5 ইয়ার্সের ডেটা নিয়েছি। 5 ইয়ার্সে যদি দেখেন তাহলে কিন্তু এই ব্লু লাইনটা বেশিরভাগ সময় কিন্তু এই যে ইয়েলো লাইনের উপরে ছিল, মানে বেশিরভাগ সময় কিন্তু একে আউট পারফর্ম করছে, এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং বেশিরভাগ সময় যে আউট পারফর্ম করছে তার সাথে থাকাটাই একটু ভালো, এই নয় যে সব সময় আন্ডার পারফর্ম করছে, হয়তো শেষ 6 মাস আউট পারফর্ম করেছে তার জন্য এই ফান্ডের রিটার্নটা একটু বেশি দেখাচ্ছে এবং আমি ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিলাম। না, আমি এখানে কনসিস্টেন্ট পারফর্মারের উপর থাকতে চাই, কনসিস্টেন্ট, যে আমাকে অ্যাভারেজ রিটার্ন, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আমাকে ওভার দ্য ইয়ার্স একটু ভালো করে দেবে। হ্যাঁ, সেটা করতে গিয়ে হয়তো 3 মাস 6 মাস একটু মাঝে মাঝে আন্ডার পারফর্ম করবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওভার দ্য লং টার্ম, ওভার দ্য 5 ইয়ার্স 3 ইয়ার্স পিরিয়ডে যাতে বেশিরভাগ সময় ও বেঞ্চমার্ককে আউট পারফর্ম করে, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। ঠিক আছে, সুতরাং এই কার্ভটাকে নিজেরা অবশ্যই দেখবেন। আমি ধরুন এরপর আরো কয়েকটা ফান্ড দেখবো, তারপর এই যাব। আমি এগুলোর পোর্টফোলিও দেখেছি, মোটামুটি ভালো পোর্টফোলিও। এক্সিট লোড দেখে নেবেন, মোটামুটি 1 বছরের আগে রিডিম করলে বেশিরভাগ ফান্ডের থাকে, তাছাড়া এক্সিট লোড 0 হয়ে যায়। এক্সিট লোড নিয়ে কথা বলার বেশি আমার দরকার নেই, কারণ কেউ তো আর 1 বছরের জন্য ইনভেস্ট করছেন না, ঠিক আছে। হ্যাঁ, এক্সপেন্স রেশিওটা অনেকে দেখেন, দেখুন ডাইরেক্ট ফান্ড এবং আপনি যদি অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ডে থাকেন সেখানে 1% এর নিচে 0.8, 0.7 এরকম 0.6 এরকম যদি এক্সপেন্স রেশিও থাকে দেন ইট ইজ কোয়াইট ওয়েল। 1% এর উপরে হয়ে গেলে একটু বেশি লাগে, তাছাড়া 1% এর নিচে যখন এক্সপেন্স রেশিও আছে তখন সেটা ঠিক আছে। এক্সপেন্স রেশিও মানে আপনি যে ফিজটা দিচ্ছেন মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার বা এএমসি কে, সেটা বোঝায়। আচ্ছা, এইবার আমি যদি একটু নিচে আসি, এর পারফরমেন্স গুলো আপনি দেখতে পারেন। পারফরমেন্সের তো কার্ভও আমরা দেখেছি এবং 1 ইয়ার 3 ইয়ার 5 ইয়ারে আউট পারফর্ম করেছে। রিসেন্টলি যদি দেখেন একদম নেক টু নেক দেখতে পারেন, 1 মাসের ভিত্তিতে কোনো কিছু দেখা হয় না। 1 বছরেও যদি দেখেন তাহলে অ্যাভারেজ ক্যাটাগরির অ্যাভারেজ থেকেও কিন্তু বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে। অবশ্যই টপ হোল্ডিং এ দেখতে পাচ্ছেন কোফর্জ, পারসিস্টেন্ট, কল্যাণ জুয়েলারিজ, এটা একটু অন্যরকম লাগে। কল্যাণ জুয়েলারিজ কেন আছে এবং 7% অ্যালোকেশন, যেটা একটু আমার আইব্রো মানে এই করে দেয়া, মানে কেন কল্যাণ জুয়েলারি এত নিউজে আছে, তা কেন আছে? ঠিক আছে, ওভারঅল পারফরমেন্স যতক্ষণ অ্যাজ আ ফান্ড হাউস ঠিক আছে তখন ঠিক আছে, কারণ ফান্ড হাউসগুলোর তো মানে পোর্টফোলিওটা ধরুন এই মাসে দেখছেন পরের মাসে চেঞ্জ হয়ে যায়, তো সেগুলো নিশ্চয়ই নজর রাখবেন। কিন্তু এই ব্যাপারগুলো আছে, একটু টপ হোল্ডিং কি আছে সেটাও কিন্তু এই ডিটেল পোর্টফোলিও অ্যানালিসিস এখানে ক্লিক করে একটু স্টক হোল্ডিং গুলো একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এইবার আমি আসি অন্য ফান্ডে আসি। মতিলাল ওসওয়াল থাকবে। আপনাদের প্রশ্ন আসবে আমি জানি, তাই কোয়ান্টটাকে একটু বলে নিচ্ছি। কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডটা কিন্তু আপনাদের নিশ্চয়ই অনেকের ইনভেস্টেডও আছেন এবং অনেকে বলবেনও কি। আমি যদি দেখি 5 ইয়ারের সিএজিআর রিটার্ন কিন্তু এখনো বেস্ট, ইন্ডাস্ট্রির মধ্যে প্রায় সেকেন্ড বেস্ট বলা যায় 5 ইয়ার্স রিটার্ন। 3 ইয়ার্স রিটার্নটা অনেকটা বাজে হয়েছে। কেন? কারণ বিগত 1 বছরে একটু খারাপ রিটার্ন ও জেনারেট করে দিয়েছে। দেখছেন শার্পে রেশিও মাইনাসে চলে গেছে, হ্যাঁ, এবং আলফাও মাইনাসে চলে গেছে। সুতরাং রিসেন্ট পারফরমেন্স যদি বলেন তাহলে কোয়ান্ট মিড ক্যাপ কিন্তু ততটা ভালো নয়, আমি নয় বললাম, ঠিক আছে। কেন ভালো নয় আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। যদি আমি কোয়ান্টের একটু ডিটেলস অ্যানালিসিসে আসি তাহলে দেখছেন পুয়ার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এটা তো আছেই, এবং আপনারা যদি একটু উপরে যান ওই কার্ভটা যদি দেখেন সেটা আউট পারফর্ম করেছে, কিন্তু রিসেন্টলি অন্যান্য ফান্ডরা যতটা আউট পারফর্ম করছে তাকে কিন্তু করেনি। সুতরাং আপনি 1 বছরের যদি রিটার্ন বা 6 মাসের রিটার্ন যদি দেখেন অতটা ভালো নয়। দেখছেন 1 বছরের রিটার্ন এখানে আপনাদের সামনে আছে, ও মাইনাসে রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু পজিটিভ 9%, আর যেখানে ও -1
-3 দিয়েছে। তাই বললাম বিগত এক বছরে কোয়ান্টের পারফর্ম ভালো নয়, সুতরাং এটাকে অ্যাভয়েড করা যেতে পারে। আচ্ছা, এইবার আমরা আসবো অন্যান্য ফান্ডে। তার মধ্যে একটা ফান্ড যেটা অনেক বছর ধরে ইনভেস্টরদের পয়সা তৈরি করে দিয়েছে এবং এখনো ভালো চলছে, সেটা নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। আচ্ছা, আপনি বলবেন এডেলউইস মিড ক্যাপ ফান্ডটাকে কেন নিলেন না? নিলাম না বলে নয়, সবকটা যে আসলে এখানে দেখুন 10-11টা অনেকগুলো এসেছে, সবকটা যে আমার পার্সোনাল ভালো লাগবে সেগুলো তো নয়। আমি এর মধ্যে থেকে টপ 5টা যাদের ফান্ড হাউসেরও একটু কি বলে হিস্ট্রি আছে, একটু ভালো লাগছে, অন্যরকম লাগছে, সেগুলোকে নিয়ে করছি। আপনারা এরকম অ্যানালিসিস করে নিজেরা অবশ্যই যেতে পারেন। এডেলউইস মিড ক্যাপ নিয়েও বলতে পারি এরা কিন্তু রিসেন্টলি খুব ভালো পারফর্ম করছে, কিন্তু কেন আমার ক্যাটাগরিতে আসেনি সেটার জন্য আমি একটু ডিটেলসে ধরুন খুললাম এডেলউইস মিউচুয়াল ফান্ডের এই ব্যাপারটা। ঠিক আছে, একটু আমি ডিটেলসে খুললাম। এইখানে যদি আসি আমি এডেলউইস মিউচুয়াল ফান্ড, হ্যাঁ এডেলউইস মিড ক্যাপ ফান্ডে এলাম এবং আমি যদি না এখানে যদি আমি ডাইরেক্ট এখানেই আমি সার্চ করে আপনাদের সামনে আসছি তাহলে হবে। মতিলালের আর দরকার নেই, আমি এডেলউইসে আসি। কেন আপনাকে পুরো আমি একটু বোঝাবার চেষ্টা করবো যাতে আপনারা কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের কাজটা, যারা নিজের কাজটা নিজে করেন সেটা নিজেই করতে পারেন। আমাকে একটু সার্চ করতে দিন, মিড ক্যাপ ডাইরেক্ট ফান্ড গ্রোথ। ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম, আমি ডিটেলস অ্যানালিসিসে এলাম। 5 বছরের এইটাকে আমি দেখতে চাই। দেখুন কার্ভটাও ভালো, সবকিছু ঠিক আছে, খারাপ নয়, তাই বলছি ওটা আছে। এক্সিট লোড বলুন সবকিছু ঠিক আছে, কিন্তু রিসেন্টলি এরা ভালো পারফর্ম করেছে। এবং আপনি যদি 5 ইয়ার্স দেখেন, 5 ইয়ার্সে কিন্তু এরা 2021 থেকে একটু পারফরমেন্সটা জোরদার করেছে, যদিও এইসব দিকে ওরা একটু মানে এই ইয়েলো লাইনের কাছাকাছি চলছে, এটা কিন্তু একটু আপনারা মাথায় রাখবেন। যেখানে অন্যান্য যদি ফান্ডগুলো বলেন মাঝে মাঝে ওই ইয়েলো লাইন থেকে যে ডিভিয়েশনটা সেটা হয়তো অনেকটা আপনাদের দেখা গেছে কয়েকটা সময়, সুতরাং সেই ব্যাপারগুলো একটু মেনে নেবেন। তাই জন্য এডেলওয়াইসটাও কিন্তু ঠিক আছে, খারাপ আমি ফান্ড একদমই বলিনি। এবং আপনারা যদি স্টার মার্কিং দেখেন বিভিন্ন ওয়েবসাইটে সেটাও ভালো আছে, খারাপ নয়। কিন্তু আপনারা তো সবকটা ফান্ড একসাথে নিতে পারবেন না, সেটা একটু লক্ষ্য করবেন। দেখুন বিগত এক বছরে আমি যেটা বললাম রিসেন্টলি খুব ভালো পারফর্ম করেছে। বিগত এক বছরে 17% রিটার্ন দিয়েছে, যেখানে অন্যান্য ফান্ড 9% রিটার্ন দিয়েছে। তার জন্য কিন্তু এর ওভারঅল রিটার্নটা 5 বছর 7 বছর সবকিছু রিটার্নটা কিন্তু অনেকটা ধরনের বেড়ে গেছে, এটা একটু মাথায় রাখবেন। যদি বলেন মানে 3 বছর 5 বছর সবকিছু রিটার্নটাকে বাড়িয়ে দিয়েছে, যেহেতু এক বছরের রিটার্নটা ওর যথেষ্ট ভালো হয়েছে, সুতরাং আমি এই সব সময় এমন পারফরমেন্স খোঁজার চেষ্টা করেছি যেসব ফান্ডগুলো ওভার দ্য ইয়ার্স কনসিস্টেন্সি রেখেছে। মানে এই নয় যে এক বছর সুপার নরমাল রিটার্ন দিয়েছে যার জন্য পুরো 5 বছর বা 3 বছরের রিটার্নটা সুপার নরমাল হয়ে গেছে, সেরকম নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তো যাই হোক, এটা আমার পার্সোনাল ক্যাটাগরির অনুযায়ী আমি বললাম, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। নিপন ইন্ডিয়া যদি দেখেন, নিপন ইন্ডিয়া একটা কনসিস্টেন্ট পারফর্মার, তারও 3-5 বছরের রিটার্ন 33%, 3 বছরের রিটার্ন 22%, যথেষ্ট ভালো। চিন্তা একটা জায়গায় AUM সাইজ 33,000 কোটি টাকা মতো হয়ে গেছে। সেম কথা বলবো HDFC মিড ক্যাপের জন্য, এবং শেষে আমি বলবো যে আমার টপ পিক্স এর মধ্যে কে আসবে। HDFC মিড ক্যাপও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দেখতে পাচ্ছেন, 5 ইয়ার CAGR 33 এবং 3 ইয়ার CAGR 23। AUM সাইজটা একটু বড় হয়েছে, ইটস ওকে। AUM সাইজ বড় হয়েও যদি এত ভালো চলতে পারে তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, যেটা সব থেকে ভালো রিটার্ন এবং ছোট ফান্ড হাউস হওয়া সত্ত্বেও তৈরি করে দিয়েছে, মানে যেটা নজর কেড়েছে, সেটা হলো মহিন্দ্রা মানুলাইফ মিড ক্যাপ ফান্ড। এটা কিন্তু এর হিস্ট্রি বেশি দিনের নয় বা বেশি বছরের নয় এই ফান্ড হাউসের কম্পেয়ার টু আদার ফান্ড হাউস, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এ কিন্তু বেশ ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। 5 ইয়ার্সে 30%, 3 ইয়ার্সে 21%, যেটা কিন্তু খুব একটা খারাপ নয়। তবে 3 ইয়ার্সে এর থেকে আরো ভালো পারফরমেন্স অনেকে করেছে তা, কিন্তু এই যেহেতু একটু 21টাও কিন্তু অ্যাভারেজের মতো ঠিক আছে। SBI-টাকে আমি কেন নিইনি, যেহেতু 3 ইয়ারে অনেকটাই কম পারফর্ম করেছে, 17, যেখানে বেশিরভাগ ফান্ডে কিন্তু 21-22 এরকম রিটার্ন দিয়েছে। সুতরাং আমি 5 ইয়ারের সাথে সাথে 3 ইয়ারের রিটার্নটাও একটু দেখি। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে,
এইবার আমি আসি পিজিআইএমটাকে কেন আমি অ্যাভয়েড করেছি, যেহেতু দেখুন 3 ইয়ার্সে 12% মতো রিটার্ন। আরেকটা আমার ভালো ফান্ড লাগে, সেটা হচ্ছে কোটাক এমার্জিং মিউচুয়াল ফান্ড, কিন্তু প্রবলেম হলো এও 3 বছরে কিন্তু 20-র উপরে যায়নি, 5 বছরে 30-এর উপরে আছে, যেটা কিন্তু অ্যাভারেজ রিটার্নের মতো, কিন্তু 3 ইয়ারে 20-র উপরে যায়নি। কিন্তু তাও যদি আমাকে নিতেই হয় কোটাকের মতো একটা জায়গা, তার একটা ভালো নাম আছে এবং ওদের যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার সে খুব ভালো, নীলেশ শাহ, তাকে আমি ফলো করি মানে বিভিন্ন বিজনেস চ্যানেলে, আমার ওনার কথাবার্তা ভালো লাগে, ঠিক আছে, কিন্তু ওই একটু 3 ইয়ার্স পারফরমেন্সটা মানে রিসেন্ট পারফরমেন্সটা একটু যেন কেমন, 3 ইয়ার্সের যদি পারফরমেন্স দেখেন খুব একটা আহামরি ফান্ড নয়, নর্মাল ফান্ড, ঠিক আছে, ভালো ফান্ড, মানে কারোর কাছে যদি থাকে এখনই কি চেঞ্জ করতে হবে, উত্তর হলো আমার তো তেমন মনে হয় না। ক্যাটাগরির তুলনায় ঠিক আছে, আপনি যদি এইখানেও দেখেন ক্যাটাগরির তুলনায় আলফাও জেনারেট করেছে, শার্পে বা রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিন্তু যথেষ্ট ভালো 0.51 আছে, যেটা কিন্তু ওয়ান অফ দ্য গুড শার্পে রেশিওর দিক দিয়েও, ঠিক আছে। আর যে আপনি যদি ক্যাটাগরির মধ্যে আনেন, অনেক ছোট ছোট ফান্ড হাউস গুলো চলে আসছে, সুন্দরাম এবং বিএনপি পরিবাস, এই ফান্ড হাউসটাও অনেকটা আসছে, স্পেশালি বরোদা বিএনপি পরিবাস, এরা কিন্তু রিসেন্টলি খুব সুন্দর করছে, কিন্তু আমার এর ক্ষেত্রে এই 20%-এর নিচে রিটার্নটা কেমন লাগছে, যেখানে অন্যান্যরা 3 বছরে মিড ক্যাপ ফান্ডরা অনেকেই 20%-এর উপর রিটার্ন জেনারেট করেছে, প্লাস 5 ইয়ার্সে 30-র উপরে জেনারেট করে দিয়েছে। সুতরাং সেটার একটা আমার নজরিয়া বা সেটার একটা ক্রাইটেরিয়া আমার থাকবে। সুতরাং এত সব করার পর যাদেরই আর অন্যান্য যাদের 5 ইয়ার্স মানে রেজাল্ট নেই, তাদেরকে আমি এর মধ্যে রাখিনি। দেখছেন অনেক ফান্ড 5 ইয়ার্সের রেজাল্ট নেই, তাদেরকে আমি রাখিনি, যদিও তাদের শার্পে রেশিও বা অন্যান্যগুলো ভালো, কিন্তু 5 ইয়ার্স হিস্ট্রিটা আমার কাছে একটু ম্যাটার করে। তাহলে এত কিছু করার পর যদি আপনি একটু দেখেন, আরেকটা নিশ্চয়ই আপনারা সবাই জিজ্ঞেস করবেন, সেটা আমি আগে থেকেই বলে রাখি, আপনারা এই যে টাটা মিড ক্যাপ গ্রোথ, এটা নিশ্চয়ই আপনারা বলবেন, কারণ টাটা স্মল ক্যাপ ফান্ডটা নিশ্চয়ই ভালো আমার ক্রাইটেরিয়াতেও ছিল, তাহলে মিড ক্যাপটা কেমন টাটার হবে এটাও বলবো অন এন অ্যাভারেজ। যেমন কোটাক ইমার্জিং দেখলেন, তার সাথে এটা মোটামুটি অ্যাভারেজ, কিন্তু কোটাকের 48,000 AUM একটা ব্যাপার ছিল, 48,000 কোটি টাকার, এর 3,000 কোটি টাকার মতো বা 4,000 কোটি টাকার মতো কম AUM সাইজ আছে, কিন্তু রিটার্নের উপর যদি দেখেন তাহলে কিন্তু খুব একটা আহামরি নয়, মানে ইটস ওকে টাইপের রিটার্ন, এই নয় যে 5 ইয়ার্সে খুব আহামরি রিটার্ন দিয়েছে বা 3 ইয়ার্সে খুব একটা আহামরি রিটার্ন দিয়েছে, অন এন অ্যাভারেজ রিটার্ন দিয়েছে, যেটা অন্যান্য ফান্ডের মতোই। যদি আলফাটা দেখেন -64, মাইনাসে আছে আলফা, মানে একটু আন্ডার পারফর্ম করেছে রিসেন্ট টাইমে, তাই জন্য কিন্তু আমি এটাকে আমার পিক্সের মধ্যে রাখিনি, মানে আমি না রাখার কারণটাও বলছি। তাহলে এবার সঞ্জয় তোমার পিক্সের মধ্যে কি কি থাকবে, তাহলে আমি বলি অবশ্যই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড থাকবে, মতিলাল ওসওয়াল, নিপন ইন্ডিয়া, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস যদি থাকে, ঠিক আছে, নতুন করে কি AUM সাইজটা একটু বড়, তার জন্য আচ্ছা, এর মধ্যে অনেকে বলবেন এর কয়েকটা ফান্ডের মধ্যে হয়তো নতুন করে SIP বন্ধ আছে, কয়েকটা ফান্ডের মধ্যে নতুন করে লামসাম বন্ধ আছে, সেগুলো একটু দেখে নেবেন, ওইগুলো লিমিটেশন মিড ক্যাপ স্মল ক্যাপ ফান্ডে আপনারা যারা ইনভেস্ট করেন সেটা থাকবে, না হলে রেস্ট্রিকশন না চাইলে ইন্ডেক্স ফান্ডে যেতে হবে, কারণ ফান্ড হাউসও চাই যে ফান্ডের সাইজটা একটু মিনিমালিস্টিক থাকুক। যাই হোক, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড সবকিছুর দিক থেকে একটু ভালো এখন পারফর্ম করছে, কোয়ান্টটা রিসেন্টলি যেহেতু আন্ডার পারফর্ম করছে, সেহেতু আমি এক্ষেত্রে এটাকে একটু বাদ দিয়ে রাখছি বা একটু ওয়াচ লিস্টে রাখার চেষ্টা করছি। এখনো যে একদম খারাপ হয়ে গেছে বলার সময় আসেনি, কারণ ও আবার ঘুরে দাঁড়াতে পারে, যেহেতু অনেক বুল মার্কেটে দারুণ আউট পারফর্ম করেছে, কিন্তু রিসেন্ট 1 বছরে একটু খারাপ রেজাল্ট, ভালো মতন খারাপ রেজাল্ট বা আন্ডার পারফর্ম করেছে। সুতরাং মতিলাল ওসওয়ালটা ইয়েস আছে, আপনি যদি দেখেন নিপন ঠিক আছে, এইচডিএফসি ঠিক আছে, মাহিন্দ্রাটা একটু ভালো লেগেছে যে এর মধ্যে থেকে ভালো আউট পারফর্ম টাইপের করেছে, আর কোটাক ইমার্জিং ফান্ড, মোটামুটি এই 5টা 1 2 3 4 5 মোটামুটি এই 5টার উপর একটু বিলিভ থাকলেই মোটামুটি কাজটা হয়ে যাবে। তবে আমি মনে করি যদি মিড ক্যাপের উপর দুটো ফান্ড চুজ করতে চাই, যে সঞ্জয় আমি দুটো ফান্ড চুজ করতে চাই কি করব, তাহলে নিজেরা একটু অ্যানালিসিস করুন, অ্যাক্টিভ ফান্ড থেকে একটা চুজ করুন, আর একটা নয় বেঞ্চমার্ক একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে গেলেন, সেটাও করা যায়। সবসময় যে অ্যাক্টিভ ফান্ডে
থাকতেও হবে তা নয়, অ্যাক্টিভ ফান্ড আর ইন্ডেক্স ফান্ড মিলিয়েও একটা পোর্টফোলিও তৈরি কিন্তু করা যেতে পারে। যাই হোক, যারা ওই চেঞ্জটা বেশি চান না, কারণ দেখুন মতিলাল ওসওয়াল এখন ভালো করছে বা বা নিপন ইন্ডিয়া এখন ভালো করছে, 2 বছর বাদে কি করবে আমরা জানি না। কোয়ান্ট এখন বাজে করছে, 1 বছর বাদে হয়তো কোয়ান্ট আরো ভালো করতে পারে, সেটা আমরা জানি না। তো এই ব্যাপারগুলো কিন্তু, এই অনিশ্চয়তার ব্যাপারটা কিন্তু থাকে। অন্যান্য ফান্ডগুলো যেগুলো বললাম সেগুলো খুব একটা যে খারাপ তা একদমই নয়, অন অ্যান অ্যাভারেজ ভালো ফান্ড, অন অ্যান অ্যাভারেজ ভালো ফান্ড। প্রত্যেকেরই কিছু খারাপ দিক ভালো দিক আছে। ভিডিওটাকে ভালো লাগলে এবং এই অ্যানালিসিস কিভাবে আপনারা নিজেরাও করতে পারেন সেটা যে একটু বোঝাবার চেষ্টা করলাম। কেমন লাগলো একটু জানাবেন, ভিডিওকে একটু লাইক করে দেবেন, যাতে এরপর আমি ফ্লেক্সি ক্যাপের উপর একটা ডিটেলস ভিডিও আপনাদের সামনে আনবো। আর আপনাদের কোনো ফ্লেক্সি ক্যাপের উপর কোনো কোশ্চেন থাকলে, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপেরও থাকলে নিচে একটু কোশ্চেনটা করতে পারেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেটাকে একটু, পরের মিউচুয়াল ফান্ডের ভিডিওতে সেটাকে একটু কভার করতে। প্লাস এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে গুগল প্লে স্টোরে আমার সঞ্জয় টক্স অ্যাপটা লিংক দেওয়া আছে। সেই অ্যাপটা ইনস্টল করে নেবেন, যেখানে আমি ফ্রি ওয়েবিনার এবং বিভিন্ন ফ্রি ক্লাসেসও আপনাদের সাথে কন্ডাক্ট করি, এবং সেখানে এই মে মাস থেকে কিন্তু পোর্টফোলিও ক্রিয়েশন এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর আমার কোর্সও চালু হচ্ছে 1 মাসের। সেই কোর্সটায় জয়েন করে নিতে চাইলে অবশ্যই জয়েন করে নেবেন। সেই কোর্সে একটা স্পেশাল ফিচার আছে, যেখানে নর্মাল কোর্স তো থাকবেই, লাইভ ক্লাসেস থাকবে, নর্মাল ক্লাসেস থাকবে, তার সাথে সাথে 1-to-1 আমার সাথে 45 মিনিটের একটা সেশন স্টুডেন্টরা পাবে, যেখানে তাদের যাবতীয় প্রশ্ন আমাকে করতে পারে। ঠিক আছে, যদি সেটা চেক আউট করতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে অ্যাপের। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।